আমার পিছন থেকে বলতেছে, ওই তোরা তো এতবেলা কিছু বলি নাই, তুই দাঁড়া আমার কাছে, পিছে তাকা। অর্থাৎ আপনি যখন ওই ছোট নদীটা পার হয়ে ওপারে চলে গেছেন, তখন আপনাকে বলতেছে, ওই তুই দাঁড়া, কই যাস, পিছনে তাকা, এই কথা বলতেছে। আমি তো তখন আরো ভয়। গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানেই। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের ভয়ের আজকের এপিসোড দেখছেন, তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল। প্রতি এপিসোডের মতো এবারের এপিসোডেও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে। তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কিন্তু আজকেও রয়েছি যমুনার সেই প্রত্যন্ত এক অঞ্চলে, যমুনা তীরবর্তী, এবং সেখানকার মানুষের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা আমরা ইতিমধ্যেও কিন্তু বিশেষ কয়েকজনের কাছ থেকে সেই ঘটনা শুনেছি। তো আরেকজনের কাছ থেকে কিন্তু আমরা সেই ঘটনাগুলো শুনবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আব্দুল মালেক। তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। জনাব আব্দুল মালেক, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের ভয় অনুষ্ঠানে। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও স্বাগতম যে আপনাকে স্টুডিওতে ডাকার জন্য। তো আব্দুল মালেক, আপনি তো বলছিলেন যে আপনার জীবনে এরকম অনেক ভৌতিক ঘটনা ঘটে গিয়েছে। তো সেখান থেকে আজকে আমাদেরকে কোন ঘটনাটি প্রথমে শোনাবেন? কোন ঘটনা শোনাবো? অনেক ঘটনাই রয়েছে, কিন্তু অনেক একটা ভয়ানক ঘটনা হচ্ছে যে আমি ছোটবেলা কিছুদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম। সেটা কতদিন আগে? বছর 3 হয়েছে। আচ্ছা। মাহফিলে গিয়েছিলাম অনেক রাত, তখন 1:30-2টা বাজবে, হয়তো এরকম বাজবে। মাহফিল শেষ করে মাহফিলে গিয়েছিলাম তো অনেক দূরে। জি। আমার বাড়ি ছেড়ে প্রায় কয়েক কিলো, 5-6 কিলো হবে। জি। সেখানে কি আপনি একাই গিয়েছিলেন? না, মাহফিলে গিয়েছিলাম অনেকেই, কিন্তু যখন মাহফিল থেকে ফেরার পথে তখন আমি বাড়িতে যাব, তখন আমি একা। অর্থাৎ আপনি যে বাড়ির রাস্তা, আপনার বাড়ির রাস্তাটি যেখানে যাচ্ছেন, সেখানে আপনার সাথে সফর সঙ্গী হিসাবে কেউ নেই, শুধু আমি একা, একমাত্র আমার আল্লাহ আছেন। এবং আপনারা যদি একটু আপনার বাড়ির যে যাওয়ার রাস্তা, সেই রাস্তার বর্ণনা যদি একটু দিতেন, রাস্তাটা কিরকম? রাস্তার অবস্থা ভয়ানক, রাস্তা প্রচন্ড রাস্তা। আপনি যদি করতে চান সেক্ষেত্রে আমার বাড়িতে যেতে একটা বিশাল একটা চক পাড়ি দিতে হয়। চকের পরে কিন্তু বিশাল একটা খাল আছে, চর এলাকা তো খাল আছে, এটাকে আমরা একটা খালও বলতে পারেন, অনেকে নদীও বলে। নদীর উপর, অর্থাৎ যমুনা নদীর যে শাখা পোশাখা আর কি। এটা একটা তখন পানি ছিল, পর্যাপ্ত পরিমাণ পানি ছিল, ওইটা ভরা পানি, মানে আমার এত পানি হবে। আপনি ভরা পানি ছিল, সেটা কি পানি আপনি কিভাবে পার হবেন? পানি হচ্ছে যে চক পাড়ি দিয়ে গেলাম, চক দিয়ে হাঁটতে 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 অনেক সময় লাগছে। চকে তো ভয়, মানে গা শিমশিম করে, একা যাচ্ছি, আর একটা হাতে একটা লাঠি আছে। মানে আমি তো আবার একটু কোরআন শরীফ পড়তে পারি। আপনি একটু মাদ্রাসায় পড়াশোনা করেছেন? কোরআন শরীফ পড়া জানি আলহামদুলিল্লাহ। পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফোনিস, তারপরেও মানে অনেকটা ভয়ানক রাস্তা। তো একা একা যেহেতু যাচ্ছেন, আপনার নিজের খুবই ভয় লাগছে। ভয় মানে অবস্থা খুবই করুণ। মানে নদীর পাড়ে গেছি, নদীর পাড়ে যাওয়ার পরে তো এনে পার হবো কেমনে? মানে কোনো সাঁকো নাই, ব্রিজ, কালফাট কিচ্ছু নেই। ওটা পার আগে মানে একটা গুদারা থাকতো, আমাদের এখানে গুদারা বলে আর কি, মানে নৌকা খেওয়া পারাপার করার জন্য গুদারা বলে। তখন এটা পার হব, সেক্ষেত্রে এই রাত 8টার পরে খেওয়াও নাই, মাঝে চলে গেছে। এখন আমার তো অবস্থা খারাপ, রাত বাজে প্রায়। আপনাকে ওই সাঁতরে পার হতে হবে। পরে আমার তো একটা পায়জামা আছে আর পাঞ্জাবি। পরে আমি কি করলাম, মানে পাঞ্জাবিটা খুলে ফেললাম, পাঞ্জাবি খুলে ফেললাম, একটা গেঞ্জি আছে, বা সেটি খুলে প্যাকেট করে। আমার কাছে ফোন আছে, কিন্তু অবস্থা পানি তো সাঁতরাইতে হবে, অনেক জায়গায় সাঁতার, অনেক জায়গায় গলা পানি, অনেক জায়গায় এত পানি। পরে এটি হাতে নিয়ে পরে সাঁতরে, এদের ভয় কিন্তু প্রচন্ড ভয় করতেছে, মানে কোন সময় পানি নিয়ে যায় পানি নিয়ে, তখন তো আমার অবস্থা কি হবে পানি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে গেলাম। ওপার যাওয়ার পরে আমার পিছন থেকে বলতেছে, ওই তোরা তো এতবেলা কিছু বলি নাই, তুই দাঁড়া আমার কাছে, পিছে তাকা। অর্থাৎ আপনি যখন ওই ছোট নদীটা পার হয়ে ওপারে চলে গেছেন, তখন আপনাকে বলতেছে, ওই তুই দাঁড়া, কই যাস, পিছনে তাকা, এই কথা বলতে। আমি তো তখন আরো ভয়, মানে অবস্থা খুবই ভয়ানক। আমি কি করব তখন? কেউ নাই বাড়ি আশেপাশে, কিন্তু বাড়িঘর নেই, ভয়ানক রাস্তা। মানে আমি এমনিতেই তো ভয় পাচ্ছি, তারপরে একটা ডাক শুনতে, মানে 2বার ডাক দিছে, তাও
তখন আপনার মানে শরীরের অবস্থা, মনের অবস্থা কেমন? মনের অবস্থা তখন তো মানে আমি যাই মানে আল্লাহ তাআলা মনে হয় অবস্থা যায় যে মরে যাবো বোধ হয়, এরকম অবস্থা তখন আর কি। এই অবস্থা করে পরে আমি পরে বললাম ওদেরকে, বললাম তুই যে আমাদের পিছনতে ডাকতেছোস, আমি তো আয়তুল করে পড়ছি, ফু দিছি, তুই ফু নিছোস, আমিও তো পারি ওইটা, এই কথা বলতেছি। আমার এই কথা বলছে, আমি তো আরো ভয়, কি বলে ওই যে আমি ওইটা পারি, আমি ওইটা পারি। পরে বললাম যে তুই ওইটা পারিস, তাহলে তো আমি আর একটা পারি। কই কি? কইলাম সূরা ইখলাস পড়ে 3 বার ফোনিমু আমি। কই ওটা আমিও পারি। তখন আমার কেমন লাগে তো বলেন আপনি যেটাই বলতেছেন ওইটাই পারি। ওইটাই পারি। তখন আমার তো আরো ভয়, অবস্থা খারাপ, মানে আমার কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না, মানে ওর দিকে অবস্থা খুব ভয়ানক অবস্থা। আমি তো মানে গা শিরে উঠতেছে, মানে হাঁটতেও পারতেছি না, কোন দিকে যাবো এখন। সেক্ষেত্রে পরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ও আবার ডাক ফেলেছে, ওই তুই যে চাস পিছনে তাকাবি না? পরে বললাম না, আমি পিছনে তাকাবো। তো এই যে সামনের দিকে যাচ্ছেনই, পিছনে তাকাচ্ছেন না? পিছনে তাকালেই তো আমার মাইরে ফেলাইবো। জি, তো জানে যে পিছনে তাকানো যাবে না। আপনি কোনোভাবেই পিছনে তাকাচ্ছেন না, শুধু আপনাদের মাঝে কথা বিনিময় হচ্ছে। ও কিন্তু আবার আমার পিছন থেকে ঢেলাইতেছে, কিন্তু ঢেলও দিচ্ছে আপনার? ঢেল সেটা কি দিয়ে ঢেল দিচ্ছে আপনাকে? মানে দেখা যায় না তো, মানে শব্দ ঢেল দিয়ে পরে আশেপাশে ঢেল পড়ছে, সামনে ঢেল পড়তেছে আমার। আপনার সামনে ঢেল পড়ছে? কি রকম অবস্থা তাহলে চিন্তা করেন। মানে এমনিতে অবস্থা, আমি ভিজা কাপড়ে, কিন্তু আমার পায়জামা কিন্তু ভিজা, সাদা পায়জামা, আর আমার হাতে কিন্তু পাঞ্জাবি, ভিজা অবস্থা। তখন আমার কি অবস্থা তাইলে চিন্তা, এই অবস্থা, ভয়ানক অবস্থায়। দর্শক আপনারা আসলে যারা দেখছেন তারাও কিন্তু যদি আপনারা একটু কল্পনা করেন যে আপনি এরকম এত গভীর রাতে এরকম একটি ছোট একটা নদীর মতো সেটা পার হয়ে দুর্গম একটা চকের মাঝখান দিয়ে আপনাদেরকে যেতে হবে, এবং এমন সময় এরকম মালিক ভাইয়ের মতো কাউকে দেখতে পেলেন, সে আপনাকে ডাকছে অথবা ঢেল দিচ্ছে, পিছনে তাকাতে বলছে, তখন যদি আপনি কল্পনা করেন যে আপনার মনের অবস্থা আসলে কিরকম হবে। অর্থাৎ আমি যে এখানে বসে আছি এখনো কিন্তু আমার এই দেখেন শরীরের লোম কিন্তু একেবারে দাঁড়িয়ে গিয়েছে, যে মালিক ভাইয়ের ঘটনা শুনে যে এরকম পরিস্থিতি যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে ভাবুন তো আসলে কিরকম হতে পারে। খুবই ভয়ানক একটা ঘটনা কিন্তু মালিক ভাই বলছে। তো জি মালিক ভাই, পরে কি হলো? পরে তো আমার ওর ঢেল দেখা পরে আমার ঢেলে দেও, তখন আমার পশম, গায়ের পশম সব দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেলে তখন আমি ওরে বলতেছি, তুই আমার ঢেলাস না, তুই পারলে আমার সামনে আয়। মানে আমি তখন সাহস, সামনে আয়, তুই পিছন থেকে ঢেলে আমার কাবু করতেছিস, তুই সামনে আয়। এটা কি সামনে বলার পর সামনে আসছে? না সামনে, ও বলতেছে তুই আমার পিছনে তাকা। পরে আমি তাও পিছনে তাকাইতেছি না, পিছনে তাকায়া আমি সামনে যাওয়ার পর আবার কিছু যাওয়ার পর আমার একটা বাঁশের ঝাড় আছে, বাঁশের ঝাড়ে যাওয়ার পরে ও বাঁশের ঝাড়ের ভিতর থেকে বাঁশ গোলা একদম মানে ঝমঝম করে ওঠে, মানে বাঁশ যেমন মটমট করে ওঠে না, ওইরকম। আমি তো আরো ভয় অবস্থা, মানে সামনেও যাবো না, পিছনে তখন কি আপনার মনের অবস্থা আসলে কেমন হলো যে আজকে বুঝায় আপনি বেঁচে ফিরতে পারবেন, এরকম একটা অবস্থা? তো ভয়ানক অবস্থা, মানে বাঁচবো কি বাঁচবো না একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সেক্ষেত্রে অবস্থা খুব, আমার তো মানে কি বলবো, মানে পা চলতেছে, মাটি দিয়ে চলতেছে না উপর দিয়ে চলতেছে, আমি কিন্তু বুঝতে পারতেছি না তখন বিষয়টা। কিন্তু আমি আইগাইতেছি আস্তে আস্তে, পিছাইতেছি না। পিছাইলে কিন্তু আমি একদমই ওই দিকে বাঁচতে ফিরতাম কিনা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি একবারের জন্য পিছনে না, এক পাও পিছপা হয়নি, তখন আমি আইগাইতেছিলাম। যখন ওই বাস ঝাড়টা মসমস করলো, তখন তো আমার অবস্থা আরো ভয় পেলেন। মানে পিছন থেকে ও ডাকতেছে আর সামনে তো বাসের ঝাড়। তখন আমি বললাম যে তোরা যাই কিছু করো, ভাঙ্গে আমার মাথার উপর ফেলাইস না, তোরা আমার সামনে এসে দাঁড়া। মানে আমি কাঁপতেছি আর বলতেছি তোরা আমার সামনে এসে দাঁড়া। তখন ওরা বলতেছে দাঁড়ালে কি করবি? ওই দাঁড়ালে তুই আমার সামনে দাঁড়া, তারপরে যা হোক। কিন্তু আমি কোরআন শরীফ পড়া জানি, সেক্ষেত্রে আমি জানি যে সূরা আর রহমান জানি, সূরা মুলক পড়তে পারি, আলহামদুলিল্লাহ। পরে আমি মুখ পড়া শুরু করলাম, ওরা বলতেছে তুই তো আমাদের ছাড়বি না, আমিও তোকে ছাড়বো না। পরে আমি বলতেছি তুই না ছাড়বি আমার সামনে আয়, পিছন থেকে না, আমার পিছন থেকে আক্রমণ না করে তোর সামনে। আমি বহুত ভয় করতে এমনি। তারপরে বাঁশের ঝাড় আস্তে আস্তে যেমনি হোক আস্তে আস্তে আল্লাহ তাআলা পার করে না। তারপরে একটা বাড়ি আছে, বাঁশের ঝাড় পাওয়ার পরে ডাইন সাইডে একটা বাড়ি, ওই বাড়ির থেকে একজন একটা টর্চ লাইট, ফোনের লাইট হয়তো বা ধরছে, মানে রাত তখন 3টার বেজে গেছে, 3টার বেশি বাজে গেছে। তখন দেখতে পেলেন বাড়ি থেকে কেউ একটা টর্চ লাইট জ্বলছে অথবা মোবাইলের লাইট ধরছে। তখন আলহামদুলিল্লাহ আমি কিছুটা সাহস আপনি পেলেন যে না, আমি এখন বিপদ মুক্ত হইতেছে আর কি। 2 মিনিট পরে দেখি মোবাইলের লাইট নেই, না টর্চ নাই। তখন আসলে আপনার আবার আরো অনুভব কি হইলো, এটা কি ওরাই কি করলো, আমার দুষ্টামি শয়তানি করলো নাকি অবস্থা। এই অবস্থা নিয়ে পরে কি ভয়ানক অবস্থা। পরে একটা
ওই বাড়ির পরে আর একটা বাগান আছে, বাগানের পরে আবার দেখি যে 3-4 জন মানুষ ওই দিক দিয়ে চলাফেরা করতে, আরো ভয় লাগে। মানুষ যে আসলে মানুষ নাকি ওই শয়তান গুলা না দুষ্ট জিনগুলো আমার সাথে এরকম করতেছে না, মানে আরো ভয়ানক অবস্থা। না পরে এই অবস্থা হইলে তো সেক্ষেত্রে আমি কিন্তু কেমন কাঁপতেছি ভয়ে। জি, আপনার শরীরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আসলে সেই দিন আপনি কতটা ভয় পেয়েছিলেন। এখনো সেই কথা বলতে গিয়ে কিন্তু মালেক ভাই মাঝে মাঝে কিন্তু কাঁপুনি দিয়ে উঠছে। আপনারা যদি দর্শক লক্ষ্য করেন যে সেই ঘটনার লোমহর্ষক সেই ভৌতিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কিন্তু মালেক ভাই এখনো কিন্তু সেই মানে তার শরীরে যে একটা কাঁপুনি সেটা কিন্তু দিচ্ছে। অর্থাৎ সেই দিন রাতে আসলে তিনি কতটা ভয় পেয়েছিলেন সেই ঘটনা শুনে কিন্তু আসলে আমরা আন্দাজ করতে পারছি আর কি। মালেক ভাই তারপর কি হলো, আপনি যে মানুষগুলো দেখলেন? মানুষগুলো দেখার পর আমি মানে আরো ভয়ানক অবস্থা যে ওরাই কি না আসলেও মানুষ, মানে দুবন দশায়, মানে মানুষ না ওরা মানে একটা আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছি। পরে আমি কিন্তু পিছাই নাই, এর পরিবর্তিতে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। এবং আপনি তো মনে হয় যে আপনার বাড়ির কাছাকাছি চলে এসেছেন। বাড়ির কাছাকাছি বলতে এখনো 2-3 মিনিট লাগবে বাড়িতে যাইতে। আবার বাড়ির পাশে কিন্তু আরেকটা বাসের ঝাড় আছে, অর্থাৎ মানে বাড়িতে ঢোকার আগে বাসের ঝাড় আছে। বাড়ির যে রাস্তাটা সেটা খুবই ভৌতিক একটি জায়গা এবং মাঝে মাঝে সেখানে বাঁশ ঝাড় বিভিন্ন বাগান পার হওয়ার পরে একটা রাস্তার পরে কিন্তু বাসের ঝাড় আছে আরেকটা, এবং সবগুলো ভৌতিক জায়গা, অর্থাৎ ভৌতিক জায়গা, অবস্থা ভয়ানক জায়গা। আমি তো আগে পরে দেখিনি, তো ওই সময়টা আর কি দেখেছি। মানে ওই দিন আপনি জানতে পারলেন যে সব জায়গাটা ভয়ানক। কিন্তু যাই কিছু আমি পরে যে মানুষগুলা দেখলাম, আমি পরে মানুষগুলো আস্তে 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 দেখে আমার দিকে আসতেছে, মানে আরো আমার ভয়টা। কথা বলছে না তারা? কথা বলতেছে না, শুধু ওদের কাছে কিন্তু আবার লাইটের আলো আছে, দুই একজনের কাছে। কিন্তু যখন ওরা দেখে মোটামুটি 10-12 হাত আগে আছে আমার থেকে, তখন ওদের দেখতে পারতেছে যে না ওরা আসলেও মানুষ এবং আপনার পরিচিত না, মানে হালকা পরিচিত। ওরা বলতেছে কে, আমি আর উত্তর দিতে পারতেছি না আমি কে, মানে ভয়ে। আমি ভাবলাম ওরা ডাক দেয় কিনা। আমি আরো আগে যা বলতেছে আপনি কে, পরে আমার পায়জামা দেখে বলতেছে মালিক ভাই নাকি। ওরা বললাম হ। কথা বের হচ্ছিল না, মানে কি বলবো আমি। পরে বলতেছে আপনি মালিক ভাই, পরে বলছে হ। পরে ওরা বলতেছে এত রাত্রে। আমি তারপর আর ভয়, মানে ওরা বলে কিনা যা, ওরা পরবর্তীতে ওরা আইসা আমার দেহে যে ভেজা কাপড়, ওরা আইসা ওরা একটু ধরছে। ধরার পরে ওরা আমারে, আপনার শরীর তো তখন কাঁপছে, পরে ওরা আমারে আর কি সেভ করে আর কি। এই হচ্ছে বাড়িতে পৌঁছে দেয়। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে আমাদের যে আব্দুল মালিক, তিনি কিন্তু তার জীবনের সাথে ঘটে যা লোমহর্ষক একটি ঘটনা, বাস্তব একটি ঘটনার বর্ণনা দিলেন, যে ঘটনাটি তার সাথেই ঘটেছিল। এবং সেই ঘটনা বলতে গিয়ে কিন্তু তিনি একেবারে এই আমাদের আজকের অনুষ্ঠানে বসেই কিন্তু আসলে তার শরীর দেখলাম আসলে অনেকটা কেঁপে উঠছিল। এবং এই ঘটনা শোনার সময় আমারও কিন্তু মানে শরীরে একটি ভয়ের একটা অনুভূতি জেগেছিল এবং শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছিল। দর্শক, আপনারা যারা শুনলেন ঘটনাটি, নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও ভয়ের সঞ্চার আপনাদের মনে আমরা জাগাতে পেরেছি। দর্শক, আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এবং আপনার আশেপাশে যদি এরকম কোনো ভৌতিক স্থান থেকে থাকে, সেটা কিন্তু আপনারা জানাতে পারেন। ভয় টিম কিন্তু চলে যাবে আপনার এলাকায়। আমাদেরকে জানানোর জন্য আপনাদের করতে হবে, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন, অথবা যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা যে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে ইনবক্স অথবা কমেন্টের মাধ্যমে, দুইটির মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আমরা একটু আরও একবার মালিক ভাইয়ের কাছে যেতে চাই যে আসলে মালিক ভাইয়ের কাছে আর কোনো ঘটনা আছে কিনা। আপনার কাছে কি আর কোনো ঘটনা আছে? ওইটা হালকা পাতলা ছোট মোটো ঘটনা, তো ওইটা না বলাই ভালো, বেশি ভয়ঙ্কর না আর কি, হালকা। আচ্ছা, আপনি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বললেন, তো আপনি কারো কাছে শোনা অথবা আশেপাশে কোনো ভৌতিক জায়গা সম্পর্কে যদি একটু বলতেন। শোনা ঘটনা অনেক আছে, সেখান থেকে যদি একটি ভয়ানক একটি ঘটনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকরা যদি ন্যাচারাল কিছু জানতে চায়, সেক্ষেত্রে ভালো কিছু জানতে চাইলে অবশ্যই ভালো কিছু দেখতে হবে। না, আমরা মূলত জানতে চাচ্ছি যে আপনি যে অনেক ঘটনা শুনেছেন বিভিন্ন জনের কাছে, সেই সব ঘটনা যদি একটু বলতেন, দু একটা ঘটনা। একটা ঘটনা হচ্ছে যে আমি ছোটকালে আমি চরে, মানে নদীর উপরে, যমুনার ওই পারে গেছিলাম আমার দাদি বাসা থাকতে। জি, ওই চরে একজনে মাছ মারতেছিল। মাছ মারতে মারতে, মানে ওই আগে তো ছিল না, মানে মাছ মারতে মারতে উন্না ছিল না, উন্নার আঁচলে মাছ ধরতো, কিন্তু মাছ রাখতো উন্নাইতে গামছায়।
জি। মাছ ধরছে কিন্তু বাড়িতে যাওয়ার সময় দেখে মাছ একটু নেই, মাছ নাই, কিচ্ছু নাই, একদম খালি। পরে ও যাওয়ার পরে মানে বাড়িতে যাওয়ার পরে আমার দাদি বলতেছি, পরে আমার দাদি বাঁচাচ্ছিল, ওরে মানে যে মাছ ধরছে ওরে একদম অজ্ঞান করে ফেলাইছে। কোথায়? ওই বাড়িতে যাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে। মানে তুই আমারে ধরলি কেন, তুই আমারে মুসরে ধরছিস পানির থেকে, আমি তোরে মুসরামো, এই কথা বলতেছে। মানে আমার দাদি আমারে বলতেছে যে এইভাবে এগুলা। আমি বলতেছি দাদি এটা কি সম্ভব? কয় ওরা তো মাছ হয় পানিতে খেলা করে, তোমরা ওদেরকে ধরলে তো ওরা তোমাদের মুসরাবেই। পরে এই অবস্থায় নিয়ে যখন ওরে মুসরাইতেছে তখন অনেকে কবিরাজ বলেন, বলেন কি বলে, ওদের কবিরাজই বলে, আমাদের এখানে কবিরাজ বলে, অন্য জায়গায় কি বলে আমি যাই হোক, এখানে কবিরাজ অনেক কবিরাজ আছে, কবিরাজের ডাকা হোক। পরে ডাকা বলতেছে যে না, আমি ওরে তো ধরছি, আমি তো ভালোভাবে খেলতেছিলাম, ও আমার ধরলো কেন? আমি ভালোভাবে খেলাধুলা করতেছি, ও ধরলো কেন? আমি ওরে ছাড়ুম না। পরে আমার দাদি বলতেছে যে না, ও তো বুঝা ধরে নাই, না বুঝা ধরছে, ওরে ছাড়তে হবে। পরে বলতেছে না, আমি ওরে ছাড়ুম। পরে ওরে যা হোক যেমনি হোক, পরে আমার দাদি নে কবিরাজরা সবাই মিলে আর কি কিছু বক টক দিয়ে ছাড়াইছে আর কি। এই ছিল আপনার শোনা ঘটনা। জি জি জি। দর্শক, আমরা কিন্তু মালেক ভাইয়ের কাছ থেকে আজকে তার জীবনের সাথে ঘটে যাওয়া একটি চরম সত্য ঘটনা তিনি বর্ণনা করলেন, এবং তিনি অসংখ্য ঘটনা শুনেছেন, তার মধ্যে থেকে কিন্তু একটি ঘটনা আমাদেরকে শোনালেন। দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভয় টিভির সাথে থাকবেন এবং স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন।